আমার জিনিস আমি নিয়ে গেলাম দাদি, তুমি বেশি টেনশন করো না, সময় হলে চলে আসবো। না বেগম শান্ত হলো, মনের ভিতর একটা ভয় হয়, না জানি কি করে। রোদ অনেকক্ষণ ধরে দরজা ধাক্কায়, কিন্তু কারো সারা শব্দ পাচ্ছে না। বেডের উপর বসে মাথা নিচু করে কাঁদছে রোদ। এমন সময় দরজা খোলার আওয়াজ এসে সামনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয় রোদ। কাঁপা কাঁপা স্বরে বলে, ভাই, আপনি এখানে? শুভ্র হাতে নাস্তার প্লেট নিয়ে রুমে প্রবেশ করে। টি টেবিলের উপর নাস্তা রেখে এসে রোদের সামনে দাঁড়ায়। রোদ অবাক হয়ে তাকিয়েছে, শুভ্র কিছু বলছে না দেখে। রোদ রেগে উঠে দাঁড়ায়, দরজার দিকে যাওয়া দেয়। এমন সময় শুভ্র রোদের হাত টেনে ধরে নিজের সামনে দাঁড় করায়। রোদ হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন আমায়, আমি বাসায় যাবো। আমায় এখানে কেন এনেছেন? আজকে আমার বিয়ে, যেতে দিন আমায়। শুভ্র রেগে গিয়ে নিজের সাথে রোদকে চেপে ধরে বলে, বাবা, বিয়ে করার জন্য দেখি খুব বেশি লাফাচ্ছিস। আর এত তেজ কই থেকে আসে তোর, হ্যাঁ? আর বিয়েতে তো দেখি রাতের ঘুম নেই। তা তোর এত বিয়ের শখ তো মেটাতে হয়, তাই না? রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, আপনার কি? আমার বিয়ে একটা না 100টা করবো আমি। লাফাবো না, শুধু দরকার হলে নাচবো, তাতে আপনার কি সমস্যা? আমায় ছাড়ুন, যেতে দিন আমায়। আমার হবু জামাই অপেক্ষা করছে। শুভ্র যেন রাগে পুরো শরীর রক্ত টকবক করে ফুটছে। রোদকে দেয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে, তারপর বলে, ভাতার থাকতে অন্য ভাতারকে বিয়ে করার অনেক শখ না? তোকে তো আজকে আমি জানে মেটে দেবো। না আর তুই থাকবি, না আমাকে এইভাবে তুই পড়াতে পারবি। আজকেই তোর শেষ দিন। রোদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ উল্টে যায়, মনে হচ্ছে এখনই মরে যাবে। শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ কাশতে কাশতে বলে, ছেড়ে কেন দিলেন? মেরেই ফেলতেন। এই যন্ত্রণা সহ্য করা থেকে মরে যাওয়া ভালো। শুভ্র কিচ্ছু বলছে না। রোদ দরজা দিয়ে আবারও বের হয়ে যেতে নেয়। শুভ্র আবারও হাত টেনে ধরে। রোদ রেগে গিয়ে বলে, ছাড়ুন আমায়, আমার যেতে দিন। আমি থাকতে চাই না আপনার এইখানে, থাকতে চাই না আমি। শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে, তারপর বলে, বাড়িতে যাওয়ার জন্য এত উতলাচ্ছিস কেন? ওই আকাশকে বিয়ে করার জন্য না? হ্যাঁ, বিয়ে করার জন্য। এখন হাত ছাড়ুন, যেতে দিন আমায়। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়, তারপর বলে, খুব শখ বিয়ে করার না? আমি তো শখ মিটাচ্ছি, ওয়েট। হ্যাঁ, খুব শখ আমার। আর আমি ওই আকাশকে বিয়ে করবো, সমস্যা আপনার? শুভ্র রেগে গিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে গাল চেপে ধরে বলতে থাকে। আর একটা বার আকাশের নাম মুখে নিবি তো তোকে জানে মেরে দেবো আমি। শুভ্র রাগে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতেই রোদ বিছানার উপর বসে ডুকরে কেঁদে ওঠে। সেই শুভ্র মুখের উপরে জবাব দিলেও তার ভীষণ ভয় করছে। না জানি কি করে, জীবনে কল্পনা করেনি তাকে শুভ্র এইভাবে তুলে নিয়ে আসবে। নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে, সে এখন কোথায় যাবে? প্রায় 1 ঘন্টা পর শুভ্র রুমে আসে, কিছু না বলেই। রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। সোফায় একজন উকিল আর তার সাথে হুজুর টাইপ একটা লোক বসে আছে। সাথে শুভ্রের অ্যাসিস্ট্যান্ট রবিন রোদকে টেনে এনে সোফায় বসায়। রোদের কিছুই যেন মাথায় ঢুকছে না। হঠাৎ শুভ্র গম্ভীর কণ্ঠে বলে উঠে, কাগজপত্র সব রেডি। পাশ থেকে রবিন বলে। উকিল কাগজ সামনে দিতেই শুভ্রর সাথে সাথে সাইন করে দেয়। বিপত্তি বাধে রোদকে নিয়ে, সে কোনোভাবে সাইন করবে না। শুভ্র রেগে গিয়ে রোদের মাথায় বন্দুক ধরে বলে, ওকে ঠিক আছে, সাইন করবি না তো যেখানেই তোর জীবন শেষ করে দেবো একদম। এতক্ষণ শুভ্রের মুখে মুখে তর্ক করলেও রোদ এখন ভয়ে সিটিয়ে যায়, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র রাগে গর্জে বলে ওঠে, 2 মিনিট টাইম দিলাম সাইন কর, তা নাহলে এখানে সবার লাশ পড়বেই। কাজী সাহেব, উকিল সবাই ভয় পেয়ে কেঁপে ওঠে। রোদ থরথর করে কাঁপছে। সে ভালো করে জানে শুভ্র তাকে ভালোবেসে বিয়ে করছে না, নিজের রাগ আর জেদের বসে এসব করছে। আর তার সারা জীবন নরক বানাবে এই জন্যে। রোদ কাঁপা কাঁপা হাতে সাইন করে দেয়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। শুভ্রকে কবুল বলতে বললে শুভ্র সাথে সাথেই কবুল বলে দেয়। কিন্তু রোদের মুখ বন্ধ, চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, ইসলামের শরীর মোতাবেক তুই আমার অনেক আগ থেকেই আমার বউ। এখন এত ঢং না করে কবুল বল, আর না বললে কিচ্ছু যায় আসে না। এখন কবুল বলবি নাকি সারাদিন এখানে বসে থাকবি? রোদ ফুপিয়ে কেঁদে ওঠে, তারপর আস্তে করে কবুল বলে দেয়। শুভ্র বাঁকা হাসে, রোদের হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে যায়। রুমে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, যদি ভেবে থাকিস তোকে স্বামীর অধিকার দিব, তাহলে তুই ভুল। তোর জীবন নরক করার জন্যই তোকে বিয়ে করেছি আমি। রোদ বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, কেন এমন করছেন? আমার ভুলটা কোথায়? এত বড় শাস্তি কেন দিচ্ছেন? শুভ্র তাচ্ছিল্য হাসে, তারপর বলে, বাহ, এখন দেখি তুই কিছুই জানিস না, সব কিছু করে এখন না জানে ভান করছিস, তাই না? রোদ চুপ করে আছে। সে আসলে জানে না শুভ্র তাকে কেন এত কষ্ট দিচ্ছে, তার অপরাধটা কি। শুভ্র রোদের গাল চেপে ধরে বলে, তোর জন্য আমি আমার জীবনের সব থেকে দামি জিনিস হারিয়েছি। তোকে শুধু আমার সারা জীবন আমার ঘৃণে নিয়ে বাঁচতে হবে। না তুই মরে যেতে পারবি, না তুই ভালোভাবে বাঁচতে পারবি। প্রতি মুহূর্তে তোর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে।
ধাক্কা দিয়ে রোদকে ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে থাকে, তারপর বলে, এই কেমন পরীক্ষা নিচ্ছেন রব? এই ভুলের কোন ভুলে শাস্তি দিচ্ছেন আমায়? আমি আর সহ্য করতে পারছি না। রাত 12:30। রোদ বিছানার উপর ঘুমিয়ে আছে। সারাদিনে শুভ্র আর রুমে আসেনি। শুভ্র দরজা খুলে রুমের ভিতরে ঢুকে রোদ বিছানার উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে। শুভ্র বিছানার দিকে এক নজর তাকিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। কেমন যেন তার কাছে সবকিছু অসহ্য লাগছে। সে নিজেকে বুঝতে পারছে না কি করছে আর কেনই বা রোদকে আবারও বিয়ে করলো। সে তো সব সম্পর্ক 7 বছর আগেই ভুলে গিয়েছিল। তাহলে আজকে কেনই বা রোদকে বিয়ে করলো, আর কেনই বা গভীর রাতে রোদকে ওই বাড়ি থেকে বের করে নিজের সাথে নিয়ে আসলো? সেদিন রাতে শুভ্র চিৎকার করে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কিছুটা সময় লাগে নিজেকে ঠিক করতে। যখন বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল, অনেকটা অস্থির হয়ে পড়ে শুভ্র। আফরিন বেগম ছবির সামনে দাঁড়ায়, তারপর বলতে থাকে, আম্মু, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। কেন এমন হচ্ছে? কেন আমি মেনে নিতে পারছি না রোদের অন্য কারোর সাথে বিয়ে? শুভ্র আফরিন বেগমের ছবির সামনে থেকে সরে গিয়ে শার্ট পরে রোদের রুমে যায়। রোদ বিছানার উপর হাত পা ছুড়ে শুয়ে আছে। শুভ্র ভালো করেই জানে এই মেয়ে যে ঘুম কাতুরে, তাকে নিয়ে যদি এখন নদীতেও ফেলে দেয় সেটা বুঝতে পারবে না, এতই ঘুম তার। শুভ্র রোদকে কোলে তুলে নিয়ে আস্তে করে বাসার ড্রয়িং রুমে আসে। নিলয় সোফার উপর বসে চুপি চুপি রসমালাই খাচ্ছিল। এমন সময় সামনে কাউকে দেখে যখনই ভূত বলে চিৎকার করবে, তখনই শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিলয়ের বাচ্চার একটা আওয়াজ যদি মুখ থেকে বের হয়, তোকে আমি এখানে পুঁতি ফেলবো। নিলয় শুভ্রের কণ্ঠ পেয়ে সাথে সাথে চুপ হয়ে যায়। নিলয় তুতলিয়ে বলে, ব্রো, তুমি এখানে? আর তোমার সাথে কে? নিলয় ফোনের ফ্ল্যাশলাইট অন করে দেখে রোদ শুভ্রর কোলে। নিলয় হাঁ করে তাকিয়েছে। নিলয় আবার বলে ওঠে, ব্রো, তুমি রোদকে নিয়ে কোথায় যাচ্ছ এত রাতে? শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার বউ আমি যেখানে ইচ্ছে নিয়ে যাব, তাতে তোর কি রে? নিলয় কিছুটা অবাক হয়ে বলে, বাবা, ব্রো শেষে এসে এত বড় গোল দিলে। তোমাকে তো মেডেল দিতে হয়। আর যে তোমার একটা বউ আছে সেটা তোমার মনে আছে। শুভ্র কিছুই বলে না, রাগী চোখে তাকিয়ে বেরিয়ে যায়। রোদ এখনো ঘুমাচ্ছে। শুভ্র গাড়িতে রোদকে কোলে নিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। পুরো রাস্তা রোদকে জড়ানোই ছিল। বর্তমান সবকিছু ভেবে তাচ্ছিল্য হাসে। রুমের ভিতরে ঢুকে রোদের দিকে এক নজর তাকিয়ে সোফায় শুয়ে পড়ে। সকাল 8:30। সূর্যের আলো চোখে পড়তেই রোদ চোখ পিটপিট করে খুলে সামনে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে রাগী চোখে তাকিয়ে। ভয়ে রোদের চোখের ঘুম ছুটে যায়, কিছু বলতে পারছে না। তাড়াতাড়ি উঠে বসে। শুভ্র রেগে গিয়ে বলে, জমিদারের মেয়ে না তুই যে এত সকাল পর্যন্ত ঘুমাবি? এই বাসায় কোনো কাজের লোক নেই, রান্না করবে কে? এতক্ষণ ধরে তোকে দেখাচ্ছি, মরার ঘুম ঘুমাচ্ছিস? হ্যাঁ, রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রাগে রুম থেকে বেরিয়ে যায়। রোদ বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে। সকালে নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে। রোদ রুমে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র কিছু বলছে না। নাস্তাটি টেবিলের উপর রেখে আবারও রুম থেকে বেরিয়ে যায়। এখন প্রায় 11টা বাজে। রোদ এই বাড়ির ছাদে ছিল। পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। ছাদ থেকে নেমে উদ্দেশ্যে তার রুমে যাবে, ভালো করে শাওয়ার নেবে। রোদ যখন রুমে ঢুকে রুমে তো কেউ ছিল না। গোসল করে যখন বের হতে যাবে তখনই মনে পড়ে সে পরার জন্য কোনো কাপড় আনেনি, আর সে পরবেও বা কি। রোদ ও ওয়াশরুমের দরজা খুলে আশেপাশে তাকায়, দেখে কেউ আছে কিনা। ওয়ার্ড্রপের সামনে দাঁড়ায়। আপাতত কিছু একটা পরে নিতে হবে। ওয়ার্ড্রপ খুলতে একটা শাড়ি দেখতে পায়। কিছুটা অবাক হয় রোদ, তারপর মনে মনে বলে, যাই হোক, ভালো হয়েছে। শাড়িটা না পেলে তো কি যে হতো। তাড়াতাড়ি শাড়ি পরে নিতে নেয়। সমস্যা পাচ্ছে, শাড়ি পরতে গিয়ে 20 মিনিট ধরে চেষ্টা করছে কিন্তু কিছুই পারছে না। এমন সময় রুমে দরজা খুলে ভেতরে আসে শুভ্র। রোদ ভয়ে কাঁপতে থাকে। তার যে হাত থেকে শাড়ি পড়ে গেছে তার দিকে খেয়াল নেই। শুভ্রের নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে, শ্বাস ভারী হয়ে আসে। অন্যদিকে ঘুরে রাগী কণ্ঠে বলে ওঠে, শাড়ির আসলটা ওঠা, বেয়াদব! শুভ্রর ধমকে হুঁশ আসে। তাড়াতাড়ি শাড়ির আঁচল উঠিয়ে গায়ে পেঁচিয়ে নেয় কোনোভাবে। শুভ্র রোদের দিকে ফিরে তাকায়। রোদের সামনে এসে দাঁড়িয়ে বলে, শরীর দেখে আমাকে কাছে টানার ফোন দিয়ে আসছিস তো? রোদ, সাবধানে। শুভকে উস্কানি দিলে তোর নিজের আগুনে তুই নিজে পুড়বি। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জা অস্থিরতা তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। রোদ আমতা আমতা করে বলে, আমার কোনো ইচ্ছে নেই আপনাকে কাছে টানার। আমি তো শাড়ি পরেছিলাম। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, যে কাজ পারিস না সেটা করতে যাস কেন? হ্যাঁ, শুভ্র ওয়ার্ড্রোবের সামনে গিয়ে একটা শার্ট বের করে রোদের মুখের উপর ছুঁড়ে মারে, তারপর ধপধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রোদ হাবলার মতো তাকিয়ে আছে। এতক্ষণ কি হলো তার মাথায় ঢুকছে না। রোদ কিছু কথা মনে মনে আওড়ায়। যাই হয়ে যাক রোদ, এই লোকের সামনে নিজেকে আর দুর্বল করবি না। তুই যত নিজেকে দুর্বল করবি এই লোক তত তোকে ভেঙে চুরমার করে দিবে।
চৌধুরী বাড়ি। হেনা বেগম লাগাতার শুভ্রকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু শুভ্র ফোন তুলছে না। এদিকে আরাফ চৌধুরী রোদকে খুঁজছে। হেনা বেগম আরাফ চৌধুরীকে কিছুই বলেনি। যদি বলে তো আরাফ চৌধুরী বাড়িতে তুলকালাম বাঁধাবেন, তারপর বাপ ছেলে যুদ্ধ শুরু হবে। হেনা বেগম কাছে নিলয় এসে বলে, আরে ডার্লিং, কুল, এত হাইপার হয়েও না। যার বউ সে নিয়ে গেছে, এখানে আমরা কাবাব মে হাড্ডি হওয়ার দরকার নেই। হেনা বেগম ভ্রু কুচকে তাকায়, তারপর বলে, তুই জানতি নিলয়, তাহলে আমাদের আগে কেন বললি না? নিলয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আরে সুইটহার্ট, তোমাদের বলার থেকে তো আমার জানের ভয় বেশি। এখনো বিয়ে করিনি, বাচ্চা হয়নি, কত স্বপ্ন বাকি আমার। তুমি কি চাও আমার বউ বাচ্চা বিয়ে করার আগেই এতিম হোক? হেনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় দাঁত কেলিয়ে হাসে, তারপর বলে, আসলে সুইটহার্ট, কথা হলো যে আমার অনেক স্বপ্ন। শুভ্র ভাই আর অয়ন ভাইয়ের বাসরাতের ব্লগ ভিডিও বানাবো। আর তোমার যে বড় নাতি, সে তো মনে হয় না জীবনে বিয়ে করবে। আর রোজ যে তার বড়, সেটা তো মনে রেখেছে, এইটাই অনেক। তাই এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি। আর আমি আটকাইও নি। ব্রো তার বউ নিয়ে গেছে, আর আমার মনে হচ্ছে যে ব্লগ ভিডিও তাড়াতাড়ি বানাতে পারবো, তারপর আমি ভাইরাল। নিলয় আবার একটু ভাব নিয়ে শার্ট ইন করে বসে, তারপর বলে, দাদি যদি সেলফি তুলতে চাও তুলতে পারো। পরে আমি সেলিব্রিটি হয়ে গেলে আমার দেখা কিন্তু পাবে না। অটোগ্রাফ লাগলেও নিতে পারো। হেনা বেগম রেগে গিয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, গাধার বাচ্চা, দাঁড়া তুই। ওই দাঁড়া, তোকে আমি জুতা মেরে ভাইরাল করব। তোকে ভাইরাল করাচ্ছি, দাঁড়া তুই। নিলয় বাসা থেকে দৌড়ে বেরিয়ে যায়। নিলয় বাসা থেকে বের হয়ে যাবে এমন সময় গেট থেকে নীলা আসে। নীলা দেখে নিলয় হাসি দিয়ে বলে, আনোরা খালাম্মা, আপনি এখানে? নীলা রেগে দাঁত কটমট করে বলে, কুদ্দুস খালু, সমস্যা কি আপনার? এমন করেন কে? আমারে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই? না খালাম্মা নেই, আপনারে ডিস্টার্ব করা আমার একমাত্র কাজ। নীলা রাগে ইচ্ছে করছে এবারটাকে খুন করতে। নীলা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সে রোদকে নিয়ে অনেক টেনশনে আছে। শুভ্র রোদকে কই নিয়ে গেল, কোনো কিছু তার মাথায় ঢুকছে না। কি করবে না করবে। বিকাল 5টা, ছাদের উপর দাঁড়িয়ে আছে রোদ। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, এখনই অস্ত যাবে। আজকের মতো বিদায় নিবে সূর্য মামা। আবার একটা নতুন সকালের সূচনা নিয়ে উঠবে। রোদের খুব কষ্ট হচ্ছে। জীবন তাকে সবার কাছ থেকেই অবহেলা, অপমান, কষ্ট ছাড়া কিচ্ছু দেয়নি। তার জীবন যদি নতুন একটা সকালের সূচনা হতো, কোনো দুঃখ কষ্ট যদি না থাকতো। দীর্ঘ শ্বাস ফেলে রোদ। মনে পড়ে যায় ছোটবেলার কিছু কথা। যখন শুভ্রের সাথে প্রথমবার বিয়ে হয়েছিল, সে তখন বুঝেও নি বিয়ে মানে কি। সে তো তার শুভ্র ভাইয়ের সাথে পুতুল বিয়ে খেলছিল। কিন্তু যখন বুঝতে পেরেছে স্বামী শব্দ শুধু একটা শব্দ না, একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা সবই স্বামী নামক মানুষটার উপর নির্ভর থাকে। একটা মেয়ের সব সুখ দুঃখ তার স্বামীকে ঘিরে থাকে। দিনের পর দিন, রাতের পর রাত তার স্বামী অপেক্ষায় দিন কাটিয়েছে, তবে তার স্বামীর কাছ থেকে অবহেলা, অপমান, আঘাত ছাড়া কিচ্ছু পায়নি। ফুপিয়ে কেঁদে ওঠে রোদ। কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আর কতদিন অপেক্ষা করলে একটা ভালো দিন আসবে আমার? এখন সময় সন্ধ্যা 7টা। মাগরিবের নামাজ পড়ে বসে আছে রোদ। শুভ্র বাসায় নেই। এই একলা বাসায় ভীষণ মনে পড়ছে সবাইকে। পুরো বাড়ি ফাঁকা, কেউ নেই। এরকম একাকী কেউ থাকতে পারে? রাত 12টা 30। ঘুমের মধ্যে হঠাৎ কেঁদে ওঠে রোদ। অসহ্য পেটে ব্যথা, মনে হচ্ছে মরে যাবে। শুভ্রের ঘুম ভেঙে যায়। দৌড়ে আসে রোদের কাছে। রোদ বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। শুভ্র রোদের মাথা তুলে নিজের কোলে নেয়, গালে হাত দিয়ে বলে, রোদ, কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে? রোদ ডুকরে কেঁদে ওঠে। শুভ্র ওর পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, নানু, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না। শুভ্র আর কিছু বলতে হয় না, সবটাই বুঝে যায়। সে ঘুমের জন্য হয়তো শুভ্রকে নানু ভাবছে। রোদকে বিছানার উপর রেখে শুভ্র কিচেনে যায়। গরম পানি, হট ওয়াটার ব্যাগ ভরে এনে রোদের পেটে দিতে থাকে। রোদ চিৎকার করে কাছে, মনে হচ্ছে জানটা বেরিয়ে যাচ্ছে। শুভ্র রোদের মাথা কোলে নিয়ে বলে, এই রোদ প্লিজ, এভাবে কাঁদিস না, ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে কাছে। শুভ্রের অস্থিরতা যেন আরও বাড়ছে। কি করবে এত রাতে কিছুই বুঝতে পারছে না। শুভ্র রোদের কাছে থেকে উঠে রোদকে পেনকিলার খাইয়ে দেয়। রোদের আস্তে আস্তে পেটে ব্যথা কমে আসে। রোদ ঘুমিয়ে আছে। শুভ্র এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। কিছু একটা মনে পড়তে রাগে চোয়াল শক্ত করে ফেলে। উঠে দাঁড়ায় শুভ্র। ধপধপ পা ফেলে ব্যালকনিতে চলে যায়। মাথা নিচু করে নিজের চুল টেনে ধরে রাগে রি রি করতে করতে বলে, কেন এই মেয়ে কিছু হলে আমি অস্থির হয়ে যাই? কেন 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 কেন? ও মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না।
শুভ্রর মুখে কথাগুলো বললেও মন থেকে মানতে পারছে না। সকাল 7:30। জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তে পিটপিট করে চোখ খুলে রোদ বিছানা থেকে উঠতে গিয়েও উঠতে পারছে না। কোমরের ব্যথা যেন পুরো শরীরে বিষ হয়ে আছে। আস্তে আস্তে উঠে দাঁড়ায় বিছানা থেকে। ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বের হয়। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রোদ ধীর পায়ে হেঁটে মিররের সামনে দাঁড়ায়। চেহারা কেমন ফ্যাকাশে হয়ে আছে, ঠোঁট দুটো শুকনো। মেরুন রঙের একটা 3 পিস পরা। কালকে শুভ্র রোদকে 3 পিসটা দিল। ও জিজ্ঞাসা করেনি কোথায় পেয়েছে। রোদ দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে পেছনের চুলগুলো সামনের দিকে এনে তোয়ালে দিয়ে মুছতে থাকে। শুভ্র সোফায় শুয়ে আছে, ঘুমের ভান ধরে রোদকে দেখছিল। পিছন থেকে চুলগুলো সরানোর জন্যে ঘাড়ের নিচে কালো কুচকুচে তিলটা যেন ফুটে উঠেছে ফর্সা শরীরে। শুভ্রর সমস্ত শরীর যেন কেঁপে ওঠে। নিজের ভেতরে খুব বাজে কিছু করে দেবার ইচ্ছে হচ্ছে। শুভ্র ধীর পায়ে উঠে দাঁড়ায়, পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ হকচকিয়ে ওঠে, কিছুটা অবাক হয়। মিররের আয়নায় শুভ্রকে দেখে ভয়ে কেঁপে ওঠে, পুরো শরীর শিউরে ওঠে। শুভ্র রোদের ঘাড়ে নাক ডুবায়। রোদ ভয়ে থরথর করে কাঁপছে। শুভ্র কিছুটা রাগ নিয়ে ঘাড়ে তিলে জোরে কামড় বসায়। রৌদ্র ব্যথায় শব্দ করে ওঠে। শুভ্র এক হাত দিয়ে রোদের পেটে হাত চেপে ধরে বলে, আমাকে উস্কানি দিস না রোদ, তোর বিপদে তোকেই পড়তে হবে। নিজেকে সামলে রাখ, এইভাবে আমার সামনে নিজেকে ওপেন রাখিস না। আমি কিন্তু মোটেও ভালো মানুষ না, তাই সাবধান। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ডুকরে কেঁদে ওঠে। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না। চৌধুরী বাড়ি। হেনা বেগম টেনশনে শরীর অসুস্থ হয়ে গেছে। শুভ্র কল ধরছে না, কোনো খোঁজ খবর নেই। রোদ শুভ্রের কোনো খোঁজ নেই। আয়ন কালকে বাসায় এসেছে, এসেই সব শুনেছে। কিছুটা অবাক হলেও কাউকে কিছু বলে না। এখন সময় বিকাল 4টা। সারাদিন শুভ্র বাসায় আসেনি। রোদ কান্না করে খাবার খেয়ে শুয়ে আছে। এমন সময় শুভ্রকে রুমে ঢুকতে দেখে রোদ চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে আছে। শুভ্র এক নজর বিছানার উপর তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে বের হয়। কোমরে তোয়াল পেঁচিয়ে আবারও চোখ পড়ে রোদের ঘুমন্ত মুখের দিকে। যতই সে চেষ্টা করুক না কেন এই মেয়ের কাছ থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু সে পারে না। বেহায়া চোখ এই মেয়ের দিকেই যাবেই। শুভ্র শার্ট পরে রেডি হয়ে ঘুমন্ত রোদকে কোলে তুলে না আস্তে করে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে রোদ ঘুমের ভান ধরতে গিয়ে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। শুভ্র রোদকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসে। সারা রাস্তা রোদকে কোলে নিয়ে গাড়ি চালিয়ে চৌধুরী বাড়ি আসে। রোদ এখনো ঘুমিয়ে আছে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়ির ভিতর ঢুকে। এদিকে নীলা গার্ডেন ঘুরে ঘুরে ভিডিও করছিল। নীলাকে বাড়ির ভিতর ঢুকতে দেখে নীলার দিকে দৌড়ে যায়। নীলা কিছুটা অবাক হয়। নীলার সামনে এসে দাঁড়ায় নীলয়, তারপর তাকে বলতে থাকে, এই যে খালাম্মা, আপনি কখন আসলেন? নীলার আগে কটমট করতে করতে মনে মনে বলে, অসভ্য লোক নিজেই দেখলো যে এইমাত্র বাড়িতে ঢুকলাম, আবার জিজ্ঞাসা করছে কখন আসলাম। এই তো বছরখানেক হবে আসছি। এই মাত্র তো আসলেন খালাম্মা, তাহলে মিথ্যা কেন বলছেন? দেখলেন যখন, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? আচ্ছা, আপনি মনে হয় কোনোভাবে পাবনা থেকে পালিয়ে এসেছেন। আমি একটা কাজ করি, পাবনায় ফোন দিয়ে বলি আপনাদের পাগলা গারদ থেকে একজন পাগল পালিয়ে এসেছে। নীলয় থতমত খেয়ে যায়। নীলার কথায় মেকি হেসে বলে, আমার কোনো সমস্যা নেই পাগলা গারদে যেতে, তবে আমি গেলে আপনাকে সাথে নিয়ে যাব। আপনি আসলে একটা হাদারাম, ইচ্ছে তো করছে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে। নীলা আর নীলয় বাড়ির সামনে দাঁড়িয়ে ঝগড়া করছে। এমন সময় নীলয়ের চোখ যায় বাড়ির গেটের দিকে। শুভ্র রোদকে কোলে নিয়ে বাড়িতে ঢুকছে। নীলয়কে ঝগড়া বাদ দিয়ে অন্যদিকে তাকাতে দেখে নীলাও সেই দিকে তাকায়। নীলা আর নীলয় মুখ হা করে তাকিয়ে আছে। কিছুই মাথায় ঢুকছে না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। দিনের বেলা কি স্বপ্ন দেখছে নাকি? নীলা নিজের গায়ে চিমটি কাটে, না এটা তো সত্যি। শুভ্র নীলাদের পাশ কাটিয়ে যেতে যেতে বলল, নীলা গাতাটাকে বলে মুখটা বন্ধ রাখতে, তা না হলে মুখের ভেতরে হাতি, মহিষ, ছাগল, ভেড়া সবই ঢুকে যাবে। শুভ্রের কথায় নীলয় মুখ বন্ধ করে কাচুমাচু করে মিনমিনিয়ে বলে, এত বড় অপমান ব্রো, তাও আবার এই খালার সামনে। শুভ্র যেতেই নীলা হু হা করে হেসে দেয়, তারপর চলে যায় বাড়ির ভিতরে। শুভ্র রোদকে নিজের রুমে শুইয়ে দিয়ে নিচে আসে। এমন সময় আরাফ চৌধুরী গম্ভীর কণ্ঠ ভেসে ওঠে, শুভ্র, এতদিন কই ছিলি? আর রোদকে কেন নিয়ে গেছো? কাউকে কিচ্ছু না বলে তুমি চাচ্ছটা কি শুভ্র? শুভ্রর পা থেমে যায়। পেছনে ফিরে আরাফ চৌধুরী সামনের দিকে তাকায়, তারপর বলে, আমি আমার বউকে যেখানে ইচ্ছে নিয়ে যাব, তাতে কারো অনুমতি জানার প্রয়োজন মনে করি না আমি। আরাফ চৌধুরী রাগান্বিত হয়ে বলেন, ও রিয়েলি? রোদ তোমার বউ? সেটা তোমার এতদিন পরে মনে পড়লো? বাহ বাহ, খুব সুন্দর। আমি আমার কাজে কৈফিয়ত কাউকে দেইনি, কখনো দিব না। বলে রাগে ধপ ধপ পা ফেলে বাসা থেকে বেরিয়ে যায়। নীলা দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে রোদের রুমে যায়, কিন্তু রোদকে নিজের রুমে কোথাও দেখে না। কিছু একটা ভেবে শুভ্রের রুমের দরজা খুলে উকি দেয়।
রোদ বেডের উপর শুয়ে আছে। নীলা চিন্তিত হয়ে রোদের গায়ে গলায় হাত দেয়, মনে মনে বলে সব তো ঠিকই আছে, তাহলে এইভাবে কোলে করে নিয়ে আসলো কেন? নীলা রোদকে আস্তে করে ডাকে। রোদ গভীর ঘুমে তলিয়ে আছে। নীলা রোদকে ধাক্কা দেয়। রোদের ঘুম হালকায় আসে। পিটপিট করে চোখ খুলে সামনে নীলাকে দেখে লাফ দিয়ে উঠে বসে। চোখ ডলে আবারও তাকায়। হ্যাঁ সত্যি নীলা তার সামনে। রোদ নীলাকে জড়িয়ে ধরে। কিছুটা শান্ত হয়ে রোদ আশেপাশে তাকায়, অবাক হয়। সে এখানে আসলো কিভাবে? আর সে তো এখন নিজের রুমে নেই। শুভ্রের রুমে কি করে আসলো? নীলার দিকে তাকিয়ে নীলা সবটা বলে। রোদ দীর্ঘ শ্বাস ফেলে। তারপর নীলা বলে, রোদ, তোকে হয়তো শুভ ভাই ভালোবাসে, তা না হলে এইভাবে বিয়ের আগে তোকে তুলে নিয়ে যেত না। রোদ তাচ্ছিল্য হাসে, মনে মনে বলে, সে আমায় কোনোদিনও ভালোবাসবে না রে নীলা। আমায় আঘাত করার জন্যই বিয়ে করেছে, যাতে আমায় সারা জীবন আঘাত দিতে পারে, কষ্ট দিতে পারে। রোদ আস্তে করে বলে। বাদ দে নীলা এইসব কথা। নীলা কিছু বলতে যাবে, এমন সময় হেনা বেগম হন্তদন্ত রুমে প্রবেশ করে। রোদকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। পুরো শরীর দেখতে থাকে শুভ্র কিছু করেছে কিনা। নানু প্লিজ থামো, আমি ঠিক আছি। হেনা বেগম রোদের গালে হাত দিয়ে বলে। রোদ, ঠিক আছিস তুই? রোদ শান্ত হয়ে বলে। আমি ঠিক আছি নানু, তুমি শান্ত হও। রোদ হেনা বেগমকে গত 2 দিনে যা যা ঘটেছে সব বলে। হেনা বেগম খুশি হলেও শুভ্রের হঠাৎই পরিবর্তন মেনে নিতে পারছেন না। না জানি আবার কি ঘটায়। হেনা বেগম শুভ্রকে ফোন দিয়ে অনেক বুঝে তারপরে বাড়িতে রোদকে নিয়ে এসেছেন। হাসি বেগম মুখ কালো করে। সে এতদিন কি কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন। আজ রাতে দেখা করতে হবে তার সাথে। কেন জানি তার মনে হচ্ছে কেউ আবার কিছু জেনে যায়নি তো। রিয়ার আগে ফুসছে শুভ্র এইভাবে সব খেলা ধুলোয় মিশিয়ে দিবে। ইচ্ছে করছে এই রোদকে খুন করতে। অয়ন শুভ্রের প্রতিটা কথায় উপরে দাঁড়িয়ে সব শুনে। কিছু একটা হারিয়ে ফেলার তীব্র শূন্যতা কাজ করে তার মনের ভিতরে। কি করবে কিছুই মাথায় আসে না। শুভ্র বাসা থেকে বের হয়, গেট থেকে বের হয়ে যাবে এমন সময় নিলয় শুভ্রের সামনে এসে দাঁড়ায়। দাঁত কেলিয়ে হেসে বলে, ব্রো, বাসরাত কেমন হলো? বিড়াল ঠিকঠাক মতো মারতে পেরেছে তো? শুভ্র রাগে কটমট করতে করতে বলে। সামনে থেকে সর নিলয়। নিলয় হেসে বলে ওঠে, রেগে যাচ্ছে কেন ব্রো? বলো না, বিড়াল মেরেছে ও ঠিকঠাক মতো? আমার তো আর তোমার বাসরাতের ব্লগ ভিডিও বানানো হলো না। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে, বিড়াল তো মানেনি, তবে তোকে মেরে মুখের নকশা চেঞ্জ করে বিড়ালের মতো করে দিব, তারপরে মুখ নিয়ে বলুক পিঠে বানাবি, গাধা কতকার। নিলয় ভয়ে ভয়ে তাকায় শুভ্রের দিকে। তারপর বলে, আমি তো মজা করে বলছি। বলেই দৌড় লাগায় বাড়ির দিকে। শুভ্র চলে যায়। এখন সময় 11টা। রোদ শুভ্রের রুমেই শুয়ে আছে, রুম থেকে বের হয়নি। হেনা বেগম রাতের খাবার রুমেই দিয়ে গেছেন। রোদ বিছানার উপর শুয়ে এপিট ওপিট করছে, ঘুম আসছে না। বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে আছে রোদ। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে রুমের ভেতরে এসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। রুমের ভিতর ঢুকে শুভ্র। রোদ শুভ্রকে দেখে থতমত খেয়ে যায়। কেন জানি অস্থির লাগছে এসব কিছু। ধীর পায়ে রোদের কাছে হেঁটে যায়। শুভ্র কিছুই বলছে না, এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। শুভ্র হঠাৎ রোদের গলা চেপে ধরে আর রাগে চোয়াল শক্ত করে বলতে থাকে, তুই যদি ভেবে থাকিস যে আমি তোকে চিরঅধিকার দিব, নিজের কাছে টেনে নেব, তো ভুল তুই। আমার রুমে থাকবি, আমার পাশে থাকবি, কিন্তু তারপরও কখনো ভালোবাসা পাবি না। তোকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্য বিয়ে করিস আমি। তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। শুভ্র রোদকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয়। তারপর রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রুম থেকে বের হতে জানালার পাশ থেকে কারো ছায়া সরে যায়। রোদ ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাত 1:30-এর দিকে রুমে আসে শুভ্র। রোদকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ছুটে যায় রোদের কাছে। শুভ্র রোদকে কোলে নিয়ে বিছানায় শুয়ে তাকিয়ে আছে রোদের দিকে। এদিকে হাসি বেগম একটা অন্ধকার রুমে দাঁড়িয়ে আছে, কারো সামনে কিছু একটা বলছে। আমার কেন জানি মনে হচ্ছে শুভ্র সবকিছু জেনে যায়নি তো। অপর পাশের লোকটি বলে ওঠে, না, কিছুই জানতে পারিনি। শুভ্র রোদকে বিয়ে করেছে শুধু প্রতিশোধ নিতে, তাছাড়া কিছু না। এত চাপ নেবার দরকার নেই। হাসি বেগম শান্ত হয়। তারপর বলে, এরপর যা করতে হবে ভেবে চিনতে। কোনো ভুল হলেই এতদিনের খেলা এক নিমিষেই শেষ হয়ে যাবে। হাসি বেগম চলে আসে। অয়নের চোখে ঘুম। ইচ্ছে করছে ছুটে চলে যেতে রোদের কাছে, ইচ্ছে থাকলেও তার অধিকার নাই। অয়ন মনে মনে বলে ওঠে, কেন তুমি আমার হলে না রোদ? আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? ভেবেছিলাম দাদিকে বলে তোমার আমার বিয়ের কথা বলবো, যাতে তোমাকে আমি সারা জীবন আমার করে পাই। খুব আদর যত্নে রাখতে চেয়েছি আমার হৃদয় পিঞ্জরে, কিন্তু তুমি এখন অন্য কারো কাছে বন্দি। রোদ, আমি ভালো করে জানি শুভ্র তোমায় ভালোবাসে না, নিজের উপর রাগ আর জেদ নিয়ে তোমাকে বিয়ে করেছে। আমি বেঁচে থাকতে তোমাকে ওই নরকে পুড়তে দিব না। যে করেই হোক আমি তোমাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত করব।
শুভ্র এখনও রোদের দিকে তাকিয়ে আছে। যখন উঠে যেতে যাবে রোদ শুভ্রের হাত টেনে ধরে। শুভ্র পিছনে ফিরে তাকায়। শুভ্র যখন রোদকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয় তখনই রোদের ঘুম ভাঙে। শুভ্র কি করছে দেখার জন্য এতক্ষণ ঘুমের ভান ধরেছিল। রোদ শুভ্রের হাত ধরে নিজের দিকে টান দেয়। শুভ্র রোদের গায়ের উপরে পড়ে যায়। রোদ শুভ্রকে জড়িয়ে ধরে। রোদের লম্বা চুলগুলো খোলা এলোমেলো, কান্না করার জন্য চোখ মুখ লাল হয়ে আছে। শুভ্রের কেন জানি নেশা ধরে যাচ্ছে। আর কিছুক্ষণ এখানে থাকলেই কিছু একটা ঘটে যাবে। শুভ্র উঠতে যাবে এমন সময় চোখে পড়ে রোদের ঠোঁটের দিকে। চোখে পানি টলমল করছে, মুখ ফুলে আছে, ঠোঁট দুটো কাঁপছে। শুভ্রর ঘোর লেগে যাচ্ছে। ধীরে ধীরে রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয়। রোদ চোখ বন্ধ করে নেয় আবেশে। এমন সময় কিছু একটা মনে পড়তে শুভ্রের চোখ রক্তিম হয়ে যায়। রাগে পুরো শরীর কাঁপছে। রোদের চুলের মুঠি ধরে শুভ্র রাগে শব্দ করে বলে, রূপ দেখে আমাকে বশ করতে চাইছিস? 400 গ্রাম ওজনও হবে না তোর ওই শরীরে। এইটুকু মেয়ে সেখানে শুভ্র চৌধুরীকে শরীর দেখে বশ করতে চাইছে। চুলের ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবার রেগে গিয়ে বলতে থাকে, এই তোর বয়স কত? হ্যাঁ, এইটুকু একটা টিকটিকির বাচ্চা। সে আসছে আমার সাথে ইন্টিমেট হতে। আমি তোকে কতবার বলেছি আমাকে উস্কানি দিস না রোদ, তার বিপরীতে তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। রোদ ফুপিয়ে কেঁদে ওঠে। রোদের এখন ভীষণ ভয় লাগছে। এতক্ষণ কিসের ঘোরে কি করেছে সে নিজেও জানে না। শুভ্র রাগি চোখে তাকিয়ে বলে, চুপ, একদম চুপ, একেবারে মেরে ফেলবো একটা শব্দ করলে। আমার সামনে নিজেকে ওপেন করে রাখছিস। কতবার বারণ করছি আমি কিন্তু ভালো মানুষ নই রোদ, এক চুল পরিমাণ ছাড় দিব না তোকে। শুভ্র রোদকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 8টা। শুভ্র সেই সকাল সকাল বেরিয়ে যায় অফিসের কাজে। রোদ ঘুমিয়ে আছে এখনো। শরীর অসুস্থ থাকায় হেনা বেগম আর ডাকেনি। রিয়া শুভ্রের রুমে ঢুকে রোদের মুখে এক জগ পানি ঢেলে দেয়। লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায় রোদ। সামনে তাকিয়ে দেখে রিয়া। রোদ কিছুটা অবাক হয়। সকাল সকাল রিয়াকে দেখে ভ্রু কুঁচকে রোদ বলে, রিয়াপু কি করছে? এভাবে পানি ঢেলে দিলে কেন? রিয়া কিছু না বলে রোদের কাছে এসে বিছানা থেকে হাত টেনে ধরে দাঁড় করিয়ে চুল চেপে ধরে বলে, এই রূপ দেখিয়ে শুভ্রকে ফাঁসিয়েছিস তাই না? এখন তো রুমটাও দখল করছিস। যতই যা করিস, শুভ্র তোকে কোনোদিন স্ত্রীর অধিকার দিবে না, আর না তোকে ভালোবাসবে। শুভ্র শুধুই আমার। বলেই ধাক্কা দেয় রিয়া। রোদ টি টেবিলের পাশে গিয়ে পড়ে। টি টেবিল থেকে ফল কাটা ছুরি হাতে নিয়ে উঠে রেগে রিয়ার গলায় চেপে ধরে বলে, আমার স্বামী আমাকে ভালোবাসুক না বাসুক সেটা পুরোপুরি আমার ব্যাপার, আমাদের ব্যাপার। আর রইল তোর মতো ডাস্টবিনের কথা, তো তুই কি ভেবেছিস সবসময় আমি সহ্য করলেও আমার স্বামীকে তুই আমার থেকে কেড়ে নিবি? তাকে নিয়ে আজে বাজে কথা বলবি, আবার সহ্য করবো আমি? হ্যাঁ? রোদের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। ছুরিটা আরো গলার সাথে চেপে ধরে দাঁত কটমট করে বলে, আমি সবার অত্যাচার সহ্য করলেও নিজের স্বামীকে নিয়ে কারোর সাথে কম্প্রোমাইজ করবো না। আর শুভ্রের রুচি এতটাও নিচে নেমে যায়নি তোর মতো ডাস্টবিনে হাত দিয়ে নিজেকে নোংরা করবে। রিয়া ভয়ে ঢোক গিলে কাকে দেখছে সে তো ভেবেছিল রোদকে অত্যাচার করবে, ভয় দেখাবে, তারপরে শুভ্র জীবন থেকে সরিয়ে দিবে। কিন্তু উল্টো সে তো ভয় পেয়ে ফেসে গেল। রোদ ধাক্কা দিয়ে রিয়াকে সরিয়ে দেয়। রিয়া ফ্লোরে পড়ে যায়। রোদ রাগি চোখে তাকিয়ে বলে, শুভ্র চৌধুরীর বউ আমি, আমাকে এতটাও অবলা মনে করিস না। রোদ ধপধপ পা ফেলে ওয়াশরুমে চলে যায়। রিয়া অবাক, ভয় সব একসাথে হচ্ছে। দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। রিয়া দৌড়ে হাসি বেগমের রুমে আসে। জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। হাসি বেগম ভ্রু কুচকে তাকিয়ে আছে। রিয়া হাঁপাতে হাঁপাতে বলে, খালামণি, রোদ। রোদ কি? খালামণি, রোদ আমার গলায় ছুরি ধরে। কিছুক্ষণ আগে যা যা ঘটেছে সব খুলে বলে। কিন্তু হাসি বেগম এসবের কিছুই বিশ্বাস করে না। যে মেয়েকে কিনা এত বছর অত্যাচার করে এসেছে, যে কিনা মুখ থেকে একটু শব্দটুকু বের করেনি, আর সে কিনা প্রতিবাদ করবে। হাসি বেগম রাগি চোখে তাকিয়ে বলে, রিয়া, তোমার মাথা ঠিক নেই। রুমে গিয়ে রেস্ট নাও। তোমাকে বলেছিলাম শুভ্রকে নিজের আয়ত্তে আনতে, আর তুমি কি সব আবল তাবল বকছো? হ্যাঁ, যাও নিজের রুমে যাও। খালামণি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। হাসি বেগম রাগি চোখে তাকায়। রিয়া মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। রোদ ফ্রেশ হয়ে বের হয়ে রুম থেকে নিচে আসে। মীরা বেগম কিচেনে কাজ করছে। রোদকে দেখে সে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যায়। রোদের চোখে পানি টলমল করে। এই মীরা বেগম তাকে খুব ভালোবাসতেন একসময়, নিজের মেয়ের থেকেও বেশি। কিন্তু গত 7 বছর ধরে রোদকে এড়িয়ে যান। একা কোথাও থাকলে রোদকে দেখলে পাশ কাটিয়ে চলে যান। রোদ সকালে নাস্তা করে বাড়ির বাহিরে গার্ডেনের দিকে যায়। এমন সময় চোখ পড়ে নীলা নিলয়ের দিকে। নীলয়ের চুল ধরে আছে। নীলার চুল ধরে আছে আর দুজনে ঝগড়া করছে। রোদ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরা বাচ্চাদের মতো কি শুরু করেছে কিছুক্ষণ আগে। নীলা রোদকে দেখতে চৌধুরী বাড়িতে আসে। এমন সময় নীলয় এসে সামনে দাঁড়ায়। নীলা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। মনে মনে বলে, মর জ্বালাই বাড়িতে আসলে গাধাটার মুখ দেখতেই হবে। হ্যাঁ। নীলার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে। তারপর বলে,
খালাম্মা কেমন আছেন? নীলা রাগান্বিত হয়ে বলে। কুদ্দুস মিয়া, আপনার কি কোনো কাজ নেই আমাকে খালাম্মা বলা ছাড়া? হ্যাঁ, না, আমার তেমন কোনো কাজ নেই আপনাকে খালাম্মা ডাকা ছাড়া। এই কথায় কথায় খালাম্মা বলবেন না, বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক আছে খালাম্মা, এই না তো থুক, মানে কথায় কথায় খালাম্মা বলবো না, গানে গানে বলবো। নীলা নিলয়ের দিকে এগিয়ে যায়, তারপর বলে। আপনাকে তো আমি আজকে শেষ করে ফেলবো। নিলয় বাঁকা হেসে বলে। শেষ তো অনেক আগেই হয়ে গেছি খালাম্মা, আপনি আসলে একটা গাধি। আপনাকে ইচ্ছা করছে পচা নর্দমায় চুবিয়ে মারতে। নীলাকে রাখতে দেখে আবার হাসে। নীলা যেন পুরো শরীর রাগে আগুন জ্বলছে। নীলা রেগে গিয়ে নিলয়ের চুল টেনে ধরে। নিলয় বলে শব্দ করে উঠে ব্যথায়। লাগছে আমার, খালাম্মা ছাড়েন। লাগছে তাই না? আর খালাম্মা খালাম্মা করবেন? হ্যাঁ খালাম্মা মাফ করে দেন, আর খালাম্মা বলবো না খালাম্মা। নীলা রেগে গিয়ে আরো জোরে চুল টেনে ধরে বলে। আপনি আসলে একটা অসভ্য লোক। খালাম্মা এই অধম বেচারাটাকে ছেড়ে দিন, দয়া করুন খালাম্মা। নীলা রাগে আরো জোরে চুল টেনে ধরে। নিলয় দুষ্টু হেসে নীলার চুল ধরে, তারপর বলে। আপনি যদি আমার চুল না ছাড়েন খালাম্মা, তাহলে আমিও আপনার চুল ছাড়বো না। একদিকে নিলয় চুল ধরে টানছে, অন্যদিকে নিলয় চুল ধরে খালাম্মা খালাম্মা করছে। রোদ তাড়াতাড়ি গিয়ে দুইজনকে দুই দিকে সরিয়ে দিয়ে বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।